নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একখানি মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প। গল্পের নাম ভালোবাসার গন্ধ। ভীষণ মর্মস্পর্শী একটি গল্প। শুনতে থাকুন আজকের গল্প ভালোবাসার গন্ধ। একতলা হলুদ বাড়িটার সামনে এসে দরজার কলিং বেলে আঙুল ছোয়ালো প্রণতি। কয়েক সেকেন্ডের অপেক্ষা, দরজা খুলে গেল। তিনি দরজা খুলেছেন, তিনি একজন বয়স্কা মহিলা, বিধবা, পরনে কালো পাড় সাদা শাড়ি, সাদা ব্লাউজ, গায়ের রং কালো, মুখশ্রী তেমন সুন্দর নয়, চশমার আড়ালে দুই চোখ জুড়ে বিষণ্ণতা, মাথার চুলে রূপলি রেখারই প্রাধান্য। প্রণতিকে দেখে মহিলার মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। তুমি এসেছো মা? এসো, বাড়ির ভিতরে এসো। কিছুক্ষণ আগেই সন্ধে নেমেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো যেমন জ্বলে উঠেছে, এই বাড়ির ভিতরেও আলো জ্বলছে। দরজা দিয়ে ঢুকে এক ফালি উঠোন, উঠোনের কোণের দিকে টিউবওয়েল, ওপাশে জানঘর। উঠোনের 3 ধাপ সিঁড়ি বেয়ে উঠে রোয়াক, তারপর পাশাপাশি দুটি ঘর, একপাশে ছোট মাপের কিচেন। আজ নিয়ে এই বাড়িতে পরপর 4 দিন আসছে প্রণতি। বাড়িটা কেমন তার জানা হয়ে গেছে। এক ধরনের অপরাধ বোধ, তীব্র এক অপরাধ বোধ প্রণতিকে বারবার এই বাড়িতে টেনে আনে। মহিলার নাম করুণা। তিনি প্রণতিকে ডাকলেন, এসো মা, এসো। তার সঙ্গে প্রণতি সামনের ঘরটিতে ঢুকল। সে জানে ওই ঘরে কি আছে। দেওয়ালের একপাশে একটা সিঙ্গেল খাট, বেড কভার দিয়ে ঢাকা। ঘরে একটাই জানলা, মাঝারি সাইজের, শিক বসানো। দক্ষিণ দিকের জানলা বলেই হয়তো মাঝে মাঝে দমকা বাতাস ঘরের মধ্যে এসে ঢুকে পড়ে। ঘরের আর এক পাশে একজনের পড়াশোনা করার মতো ছোট টেবিল আর একটা চেয়ার। তার ঠিক পাশে সস্তা কাঠের র্যাক, সেই র্যাক ভর্তি বইপত্র। এখন অবশ্য এই ঘরে আরো একটা চেয়ারও আছে। ধবধবে সাদা কাপড় দিয়ে ঢাকা চেয়ার, ঘরের মাঝখানে দেয়াল ঘেঁষে রাখা, আর সেই চেয়ারে এলিয়ে রাখা আবক্ষ একটা বাঁধানো ফটোগ্রাফ, একজন যুবকের ফটোগ্রাফ। নির্নিমেষ চোখে তাকিয়ে আছে, মাথার চুল সিঁথি করে আঁচড়ানো। এক নজর দেখলেই বোঝা যায় যুবকের মুখের মধ্যে কোনো শ্রী বা কমনীয়তা নেই। তোবড়ানো গাল, সামনের দাঁত একটা অত্যন্ত উঁচু বলে ঠোঁট ফাঁক হয়ে দৃশ্যমান, নাকের নিচে সরু গোঁফ, সব মিলিয়ে কেমন যেন আভিজাত্যহীন চেহারা। তবু সেই ফটোয় মালা যেন উপচে পড়েছে। চেয়ারের পায়ের কাছে ধূপদানিতে ধূপ জ্বলছে, ধূপের সুগন্ধে সারা ঘর মম করছে। প্রণতি তার কাঁধের চামড়ার ব্যাগ থেকে একটা রজনীগন্ধার মালা বের করলো। অতি যত্নে ফটোতে পরিয়ে দিল সেই মালা। মাটিতে উবু হয়ে বসে প্রণাম করলো ফটোতে। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠল। করুণা প্রণতির কাঁধে আলতো হাত ছোঁয়ালেন, অস্ফুটে বললেন, কেঁদো না মা, কেঁদে লাভ কি? যে গেছে সে তো আর ফিরবে না। বরং এসো, আমরা দুজনে ওর ছবির সামনে বসে নিজের নিজের মতো করে ওকে স্মরণ করি। গত 2 সপ্তাহ এক অদ্ভুত ঝামেলার মধ্যে পড়েছিল প্রণতি। এমন এক ঝামেলা যার কথা মুখ ফুটে কাউকে বলাও যায় না, কিন্তু মনে মনে সে দারুণ বিরক্তি বোধ করত। প্রণতিরা হাওড়া শিবপুর অঞ্চলের আদি বাসিন্দা। ধর্মতলা লেনের সরু গলিতে তাদের একতলা পুরনো ছোট পৈতৃক বাড়ি।
বাবা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। মা বরাবরই হেসেল সামলান। প্রণতি বড় মেয়ে, বিএ পাশ করে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের 3য় শ্রেণীর কর্মচারী। প্রণতি মাথায় বেশ লম্বা, ঘন কালো চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, ফর্সা, মুখশ্রী সুন্দর, ছিমছাম চেহারা। শাড়ি এবং সালোয়ার কামিজ দুই পোশাকেই সে অভ্যস্ত। তার লাবণ্যময় ব্যক্তিত্বের এক ধরনের আকর্ষণ আছে যা যে কোনো পুরুষের পক্ষেই অগ্রাহ্য করা কঠিন। কিন্তু প্রণতি অত্যন্ত চাপা স্বভাবের মেয়ে। চট করে সে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় না। কর্মক্ষেত্রেও তার পুরুষ বন্ধু তো দূরের কথা, তেমন মেয়ে বন্ধুই নেই। কাজের জন্য যেটুকু কথা বলতে হয় সেটুকু কথাই সে সহকর্মীদের সঙ্গে বলে থাকে। কদাচিৎ সে হাসে, হয়তো এমনই তার স্বভাব। তার গাম্ভীর্যকে দপ্তরের পুরুষেরা বেশ সমীহ কিংবা ভয়ই করে থাকে। প্রণতির আর এক ছোট ভাই আছে। সে পড়াশোনাতে বেশ ভালো, ফিজিক্সে অনার্স নিয়ে প্রেসিডেন্সিতে পড়ে। 4 বছর হলো প্রণতি চাকরি করছে। আগে রাইটার্সে ছিল, এখন রাইটার্সের প্রায় সব দপ্তর, প্রণতির দপ্তরও বিদ্যাসাগর সেতুর কাছে নবান্নতে চলে আসায় তার যাতায়াতের বেশ একটু সুবিধাই হয়েছে। শিবপুর ট্রাম ডিপো স্টপেজ থেকে সে মিনিবাস ধরে, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যায় নবান্ন। মিনিবাস ধরতে লাইনে দাঁড়াতে হয়। গত 2 সপ্তাহ আগে প্রণতি প্রথম অনুভব করে যে সে যখন মিনিবাসের লাইনে দাঁড়িয়ে আছে তখন রাস্তার বিপরীত দিকে একটা দোকানের শেডের নিচে দাঁড়িয়ে একজন অচেনা যুবক তাকে এক দৃষ্টিতে লক্ষ্য করে যাচ্ছে। প্রথম দিন প্রণতি ব্যাপারটাকে তেমন পাত্তা দেয়নি। রাস্তাঘাটে এরকম কতই না ঘটে থাকে আজকাল। শুধু একবার চৌকিতে তেরছা চোখে যুবকের দিকে চেয়েছিল। অত্যন্ত সাধারণ চেহারা, কালো, রোগা, উস্কো খুস্কো মাথার চুল। আর সব থেকে যা চোখে পড়ার মতো তা হলো যুবকের উচ্চতা। এক কথায় মেয়েটাই বলা যায় ওকে। বোধহয় 5 ফুটের বেশি উচ্চতা হবে না। পাশাপাশি দাঁড়ালে প্রণতির কাঁধের কাছে হবে হয়তো। কয়েক মুহূর্ত তাকিয়েই প্রণতি চরম বিরক্তিতে চোখ সরিয়ে নিয়েছিল। নিশ্চয়ই রাস্তার বখাটে টাইপের ছোকরা, তবে হাতে বিড়ি কিংবা সিগারেট নেই। পরনে ট্রাউজার আর হালকা নীল ঢোলা পাঞ্জাবি। প্রণতি আর একটিবারও যুবকের দিকে তাকায়নি। কিন্তু মেয়েদের নাকি ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। বাসের লাইনে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে থাকতেই প্রণতি অনুভব করেছিল তার মুখের দিকে, হ্যাঁ তারই মুখের দিকে যুবক অত দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণতি মনে মনে একবার শিউরে উঠেছিল, ওই যুবক এভাবে তাকে লক্ষ্য করছে কেন? চারিদিকে আজকাল মেয়েদের উপর যা সব ঘটছে, অন্য কোনো মতলব নেই তো? ও কি শুধুই একা, নাকি দলবলও আছে? মাঝে মাঝে কাজের চাপ থাকলে অফিস থেকে ফিরতে প্রণতি প্রায়ই রাত হয়ে যায়। তখন তাদের বাড়ি যাওয়ার গলিটা বেশ নির্জন থাকে। তখন যদি কয়েকজন মিলে প্রণতিকে, আজকাল বিপদে পড়লে চিৎকার করে গলা ফাটালেও কেউ কাউকে বাঁচাতে এগিয়ে আসে না। না, সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে এবার। ফাঁকা বাস এসে দাঁড়িয়েছে। প্রণতিও লাইনের একেবারে অগ্রভাগে। সে বাসে উঠে পড়ল। জানালার ধারের আসনে বসে একবার আর চোখে তাকালো। হ্যাঁ, সেই একইভাবে তাকে লক্ষ্য করে যাচ্ছে অতি সাধারণ চেহারার খর্বকায় ওই যুবক। এ কি অদ্ভুত ঝামেলা শুরু হলো তার নির্ঝঞ্ঝাট জীবনে। অফিস থেকে ফেরার সময় বাস থেকে রাস্তা পার হয়ে গলিতে ঢোকবার মুখেও প্রণতি সেদিন দেখল খর্বকায় সেই যুবক দাঁড়িয়ে আছে, ঠিক যেন তারই অপেক্ষায়। চৌকিতে একবার যুবকের মুখের দিকে তাকিয়ে প্রণতির মনে হলো ও যেন খুব মৃদু সংকোচে হাসছে। গা পিত্তি চলে গেল প্রণতির। মুহূর্তে তার মনে হলো এগিয়ে গিয়ে ঠাস করে এক চড় কষিয়ে দেয় যুবকের গালে। অতি কষ্টে নিজেকে সংযত করে নিয়েছিল সে। দিনকাল ভালো নয়, কোথা থেকে ব্যাপার কোন দিকে গড়িয়ে যাবে কে বলতে পারে। ওই যুবক যা কিছু করছে
নিরাপদ দূরত্ব বজায় রেখে। তার মুখের সামনে এসে তো এখনো কোনো অসভ্যতা করেনি। কিন্তু যতই মন থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলতে চায় প্রণতি, সহজে তো তা হয় না। প্রতিদিনই অফিস যাওয়া এবং ফেরার রাস্তায় খর্বকায় ওই যুবক দাঁড়িয়ে থাকে দূরে। বুঝতে অসুবিধা হয় না প্রণতির যে এই দাঁড়িয়ে থাকা শুধু তারই জন্যে। আর চোখে মুখে বিরক্তি ছড়িয়ে প্রণতি যে যুবকের দিকে তাকায়নি তা নয়, তাকিয়ে বরং আরো বিরক্ত হয়েছে। হাঁ করে ও চোখ দুটো দিয়ে যেন প্রণতিকে নিজের মনের মধ্যে ধরে রাখতে চাইছে। হ্যাঁ, এইরকম অবশ্য মনে হয়েছে প্রণতির। মেয়েরা সব বুঝতে পারে, প্রণতিও ব্যতিক্রম নয়। তার মনে হয়েছে যে ওই যুবকের দৃষ্টিতে কামনা কিংবা লালসার ছায়া নেই, বরং আছে মুগ্ধতা। যুবকের সবকিছু অসুন্দর, কিন্তু চোখ দুটি যেন বড় সুন্দর। বড় বড় ভাষা ভাষা দৃষ্টি বিনিময় করে প্রণতিও যেন এক ধরনের শিহরণ বোধ করেছে। কিন্তু পর মুহূর্তে সে ভেবেছে ওই রকম একজন বেটে অত্যন্ত সাদামাটা চেহারার যুবকের সঙ্গে মেলামেশার কথা সে ভাবতেই পারে না। অথচ প্রতিদিন এইরকম চলতেও পারে না। প্রতিদিন সকলের অজান্তে একজন তার জন্য দুবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর হাঁ করে তাকিয়ে থাকবে তার দিকে। এটাও তো এক ধরনের অপমান। এর একটা বিহিত হওয়া দরকার। যুবককে উচিত মতো করকে দেওয়া উচিত। কিন্তু কিভাবে? সে কি তার ভাইকে বলবে? উঠতি বয়সের ভাইয়ের এই পাড়ায় অনেক বন্ধু আছে। ভাইকে সব খুলে বললে সে যদি দলবল নিয়ে ওই অসভ্য যুবককে একদিন ভয় দেখিয়ে যায় যে এইভাবে এক ভদ্র মেয়েকে প্রতিদিন বিরক্ত করলে থানায় নালিশ করে দেওয়া হবে। কিন্তু সত্যি কি যুবক কোনোদিনও বিরক্ত করেছে প্রণতিকে? সে তো শুধু দু চোখে একরাশ মুগ্ধতা নিয়ে দূর থেকেই প্রণতির দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটাকে কি সত্যি বিরক্ত করা বলে? কিন্তু একদিন ব্যাপারটা সত্যি একটু বাড়াবাড়ির পর্যায়ে গেল। মিনিবাস থেকে নেমে প্রণতি বাড়ি ফেরবার জন্যে গলিতে সবে মাত্র ঢুকেছে। এমন সময় সেই অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটল। রাস্তার এ প্রান্ত থেকে হঠাৎ যুবক কিঞ্চিত হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো প্রণতির সামনে। ম্যাডাম, ম্যাডাম, আমাকে ভুল বুঝবেন না, আপনার সঙ্গে একটা কথা ছিল। প্রণতি সত্যি প্রথমে থতমত খেয়ে গিয়েছিল। পর মুহূর্তে সে রুক্ষ স্বরে বলল, আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সঙ্গে আবার কি কথা? বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি ভদ্রবাড়ির ছেলে। কি বলতে চান আপনি? অনেকদিন ধরেই দেখছি আপনি আমার পিছু নিয়েছেন। প্লিজ ম্যাডাম, আমাকে ভুল বুঝবেন না। শুধু এই চিঠিটা একটু দয়া করে পড়বেন। চিঠি? হ্যাঁ, কোনো খারাপ কথা চিঠিতে লেখা নেই। শুধু আমার মনের কথা, আপনাকে জানাতে চাইছি। যদি মনে করেন আমি আপনাকে অপমান করেছি, আমাকে না হয় পুলিশে দেবেন। এমনই মিনতি এবং ভদ্রতা ঝরে পড়েছিল যুবকের কথায় যে নিজের অজান্তেই যেন প্রণতি চিঠিটা হাত বাড়িয়ে নিয়ে নিল। যুবক এক মুহূর্ত দাঁড়ালো না, মুহূর্তেই মিশে গেল রাস্তার ভিড়ের মধ্যে। প্রণতি এদিক ওদিক তাকালো। সন্ধ্যের রাস্তায় পথচারীরা উদাসীনভাবে নিজের নিজের ভাবনায় মশগুল হয়ে হেঁটে যাচ্ছে। কেউ কাউকে তেমন লক্ষ্য করছে না। প্রণতি দ্রুত হাতে সাদা খামটা নিজের ব্যাগের মধ্যে চালান করে দিল। তারপর পা চালিয়ে হাঁটতে লাগলো বাড়ির দিকে। উত্তেজনায় তার বুক ঢিপ ঢিপ করছিল। এখন যুবককে তার কিছুটা অপ্রকৃতিস্থ মনে হচ্ছিল। এই বাড়িতে প্রণতির নিজস্ব একটা ঘর আছে। রাতে খাওয়া দাওয়ার পরে সবাই যখন বিছানায়, প্রণতি নিজের ঘরের দরজা বন্ধ করে আলো জেলে রেখে লেদারের ব্যাগটা খুলল। ব্যাগে চিঠিটা এখনো পড়ে আছে। খুলে দেখার অবসর পায়নি প্রণতি। তার মনে কৌতূহল যেমন ছিল, লজ্জাও করছিল। এত বছর পর 26 বছর বয়সে
সে পুরুষের চিঠি পাচ্ছে। এর আগে কোনো প্রেমের অভিজ্ঞতা নেই প্রণতির। প্রেম? ওই কুদর্শন বেটে যুবকের সঙ্গে প্রেম পরিণয়ের কথা আসছে কোথা থেকে? তবুও ও কি লিখেছে চিঠিতে? কি লিখতে পারে? খাটের উপর বসে ব্যাগটা খুলল, সাদা খামটা বের করলো। খামের উপর কোনো নাম লেখা নেই। স্বাভাবিক, যুবক এক পাড়ায় থাকতে পারে, কিন্তু কিন্তু প্রণতির নামটা জানবে কিভাবে? খামটা ছেঁড়ার পর বের হলো এক ফালি সাদা কাগজ, ভাঁজ করা। হাত কাঁপছিল প্রণতির। কাগজের ভাঁজ খুলল। সুন্দর হস্তাক্ষরে কয়েকটি মাত্র কথা লেখা আছে, কোনো দীর্ঘ চিঠি নেই। বাহ, কি সুন্দর হাতের লেখা! একেই কি বলে মুক্তোর মতো হাতের লেখা? প্রণতি রুদ্ধশ্বাসে লেখাগুলো পড়ল। কয়েকদিন ধরে আপনার পিছু নিয়েছি বলে নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছেন। বিশ্বাস করুন, আমি খারাপ নই। আমার কোনো বদ মতলবও নেই। আমার চেহারা দেখে আমার সম্বন্ধে খারাপ কিছু ভেবে নেবেন না। আমার এই বিশ্রী চেহারাটার উপর আমার কি হাত আছে বলুন? মানুষের মনই তো আসল, তাই না? মনে মনে আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। এই অসুন্দর পৃথিবীতে আপনাকে একজন দেবীর মতোই মনে হয় আমার। মনে হয় আপনাকে ভালোবাসার সুযোগ পেলে আমি অনেকদিন বেঁচে থাকব। আপনার অনুপ্রেরণায় মানুষের অনেক উপকার করতে পারবো। দেবী, আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন? কোনো নাম নেই। প্রণতির বুকের ভিতরটা আবেগে উথলে উঠেছিল। এরকম চিঠি যে কেউ তাকে লিখতে পারে ধারণায় ছিল না। আচ্ছা, ওই যুবকের মাথার দোষ নেই তো? বারবার চিঠিটা পড়ল সে। কেউ তাকে দেবী বলে সম্বোধন করছে। কেউ তাকে দেবী বলে সম্বোধন করতে পারে, এটা সে কোনোদিন ভাবতেই পারেনি। কি করবে সে এই চিঠিটা নিয়ে? ওই যুবক যদি আগামীকালই আবার তার কাছে এগিয়ে এসে বলে, আমার চিঠির কোনো উত্তর পেলাম না, তাহলে সে কি উত্তর দেবে? কি উত্তর দেবে? কি উত্তর? ভাবতে ভাবতে অনেক রাত পর্যন্ত ঘুম এলো না প্রণতির চোখে। তারপর কখন সে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। পরদিন নির্দিষ্ট সময়ে আবার মিনিবাসের লাইনের প্রণতি। বিপরীত রাস্তায় যে দোকানটার কাছে যুবক দাঁড়িয়ে থাকে সেদিকে তাকালো প্রণতি। একটা চমক খেলো যেন। কোথায়? আজ তো তাকে দেখা যাচ্ছে না। প্রণতির চোখ বারবার খুঁজতে লাগলো যুবককে, কিন্তু না, কোথাও তার দেখা নেই। কোথায় গেল? শরীর খারাপ হলো? একসময় বাসে উঠে পড়তে হলো প্রণতিকে। বাস চলতেও শুরু করলো। মনে একটা অস্বস্তি নিয়ে প্রণতি অফিস যাচ্ছিল। দেখা হলো না কেন? কি হলো ওর আজ? শরীর খারাপ? নাকি গতকাল চিঠিটা দেবার পর লজ্জায় আজ আর মুখ দেখাতে পারছে না? কথাগুলো প্রণতির আবার মনে পড়ল। এই অসুন্দর পৃথিবীতে আপনাকে দেবীর মতো মনে হয়। সারাদিন মনে অস্বস্তির খচখচানি নিয়েই প্রণতিকে অফিস করতে হলো। কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারকে বাজেট পেশ করতে হবে বিধানসভায়। সব দপ্তর থেকে বাজেট চেয়ে পাঠিয়েছে অর্থ দপ্তর। প্রণতি অফিসে কম্পিউটারের সামনে বসে ডাটা এন্ট্রি অপারেটরের কাজটা করে। বাজেট বিষয়ে প্রচুর ডাটা নিয়ে তাকে কাজ করতে হচ্ছে। দপ্তরের সকলকেই এখন বেশ রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে বাজেট নিয়ে। প্রণতিরও নিষ্কৃতি নেই। তারও কয়েকদিন রাত 8টা, 8:30 হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। কিন্তু আজ অনেক রাত হয়ে গেল। অফিস থেকে বের হলো রাত 10টার পর। নবান্ন স্ট্যান্ডে অবশ্য বাসের ব্যবস্থা ছিল। বাসে উঠে বসলো প্রণতি। মোবাইলে বাড়িতে জানিয়ে দিল সে কথা। বাস যখন তার গলির মুখে এসে পৌঁছলো তখন ঘড়িতে রাত 10টা 40। রাস্তা প্রায় জনমানব শূন্য, দোকানপাট বন্ধ।
গলি দিয়ে 10 মিনিট হাঁটতে হবে। ল্যাম্পপোস্টের আলোগুলো কিরকম যেন মিটমিটে আর আবছায়া। জোরে পা চালিয়ে হাঁটছিল প্রণতি। হঠাৎ যেন মাটি ফুঁড়ে তার সামনে 3জন যুবকের আবির্ভাব। প্রণতি থমকে দাঁড়িয়ে পড়ল, যেন একটা বহু রচনা করে 3জন ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। কারোর মুখে কোনো কথা নেই, শুধু ওদের একজন যেন চাপা স্বরে বলল, খাসা মনে হচ্ছে মাইরি। অন্য দুজন খ্যাঁখ্যা করে হাসল। কি করবে প্রণতি? তার সারা শরীর কাঁপছিল। সাহায্যের জন্য চেঁচাবে, কিন্তু কে এগিয়ে আসবে তাকে বাঁচাতে? চারপাশে অপার নির্জনতা। হঠাৎ প্রণতি দেখতে পেল সেই বেঁটে যুবককে, যার নাম সে জানে না, যে গতকালই তার হাতে একটা চিঠি গুঁজে দিয়েছিল, দিয়েই চম্পট দিয়েছিল, যে দেবী বলে সম্বোধন করেছে চিঠিতে প্রণতিকে। প্রণতি আর সেই 3জন যুবকের মাঝখানে রণংদেহী ভঙ্গিতে দাঁড়িয়েছে সেই যুবক। ভদ্র কণ্ঠে সে বলল, আমাকে না মেরে তোরা ওই ভদ্রমহিলার গায়ে হাত দিতে পারবি না। আর প্রণতির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি বড় রাস্তার দিকে ছুটে যান, কিছুটা গেলেই থানা, পুলিশের হেল্প চান। প্রণতি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বড় রাস্তার দিকে দৌড়তে লাগলো। পেছনে শুনছিল তুমুল ঝটাপটির শব্দ, প্রচন্ড মারামারি চলছে। সে বুঝতে পারছিল নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, খুব হাঁপাচ্ছিল প্রণতি। তার ভাগ্যটা বোধহয় ভালো ছিল। মিনি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছতেই পুলিশের একটা নৈশ পেট্রোল জিপের সামনে এসে পড়ল সে। পুলিশকে পরিস্থিতি বোঝাতে কয়েক সেকেন্ড লাগলো প্রণতির। পুলিশের জিপে প্রণতি যখন ঘটনাস্থলে এসে পৌঁছলো, তখন সে দেখল চারপাশে কোনো লোকজনই নেই। শুধু গলির ভাঙাচোরা পিচ রাস্তার উপর সেই খরপোকায় যুবকের দেহটি পড়ে আছে। তার বুকের বাঁ দিকের জামা রক্তের লাল। এক নজরে দেখেই বোঝা যায় তার দেহে প্রাণ নেই। প্রণতি অস্ফুটে কান্নায় ভেঙে পড়ল। প্রণতি জিজ্ঞেস করল, মাসিমা, পুলিশ কি সেই 3জন আসামির মধ্যে এখনো কাউকেই ধরতে পারেনি? করুণা বললেন, থানা থেকে সেরকম কোনো খবর তো এখনো পাইনি মা। ওরা শুধু বলে তদন্ত চলছে। ফটোর সামনে ধূপ নিভে এসেছিল, আবার একটা ধূপ জ্বেলে দিলেন। তারপর একটু ইতস্তত ভাবে প্রণতিকে জিজ্ঞেস করলেন, মা, তোমার সঙ্গে কি আমার শুভর কোনো আলাপ ছিল? প্রণতি বিষম একটা চমক খেল। চিঠির কথা নিশ্চয়ই করুণাকে বলা যায় না। সে বলল, আলাপ তো হয়নি। ওর নাম যে শুভময় তাই তো আমি জানতাম না। তবে নিজের জীবন দিয়ে উনি যে আমাকে চূড়ান্ত অপমানের হাত থেকে বাঁচিয়েছেন, এটা আমি কোনোদিনই ভুলতে পারবো না মাসিমা। ওকে কৃতজ্ঞতা জানানোর আর কোনো উপায়ও তো নেই আমার। করুণা বললেন, কি জানি মা, শুভ তো আমার কাছে কিছু লুকোতো না। ওর একমাত্র বন্ধু ছিলাম আমি। চাকরি তো পায়নি, নানা জায়গায় টিউশনি করত। ওর বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন, আমি এখনো পেনশন পাই। ওইভাবেই দুজনের কোনো রকমে চলে যেত। তো একদিন শুভ আমাকে বলেছিল, মা, এই পাড়ার এক ভদ্র মহিলাকে আমার বেশ লাগে। বয়সে আমার থেকে ছোটই হবেন। আমার আলাপ করবার ইচ্ছে হয়, কিন্তু আমার চেহারাটা এত খারাপ, তারপর আমি এত বেটে যে ভদ্র মহিলা আমার দিকে ফিরেও তাকান না। আমাকে হয়তো ভুল বোঝেন। আমি যদি আমার মনের সব কথা ওকে জানাতে পারতাম। কথাগুলো শুনে প্রণতি নিজের ভিতরে ভীষণ কাঁপতে থাকে। তার মনে হয় সে কেঁদে ফেলবে। কোনো রকমে নিজেকে সংযত রাখে। একসময় করুণা বলেন, জানো মা, জানো তো, শুভ খুব ফুল ভালোবাসতো।
এই বাড়ির ছাদে অনেক টবে কত ফুল ফুটিয়েছে, দেখবে এসো। আজ আমার শুভ নেই, কিন্তু ফুলগুলো তো আছে, বেশিরভাগই গোলাপ। আমি ঠিক করেছি রোজ ফুলেদের যত্ন করব, ওদের মধ্যেই আমার শুভ বেঁচে থাকবে। একতলা সিঁড়ি ভেঙে ছাদে উঠে আসেন দুজনে। আজ কি পূর্ণিমা, আকাশে সোনার থালার মতো চাঁদ। চাঁদের আলোতে প্রণতি দেখে সারি সারি টবে কত রঙের গোলাপ। বিভিন্ন গোলাপের গন্ধে মম করছে বাতাস। প্রণতি মুখ ভরে নিতে চায় সেই গন্ধ। আসলে এ তো শুভরই ভালোবাসার গন্ধ। শেষ হলো আজকের গল্প, নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা গল্প ভালোবাসার গন্ধ। ভীষণ মন ছুঁয়ে যাওয়া, মন কাঁদিয়ে যাওয়া একখানি গল্প। কেমন লাগলো আপনাদের আজকের গল্প? কমেন্ট বক্সে অবশ্যই তা আমাকে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত আমার সাথে মতামত বিনিময় করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কমেন্ট প্রতিনিয়ত আমাকে অনেক ভালো লাগা, অনেক উৎসাহ দেয়, নতুন কাজ করবার অনুপ্রেরণা যোগায়। তাই আপনাদের কমেন্টের প্রতীক্ষায় থাকি। আপনারা অবশ্যই নোটিফিকেশান অন রেখে সাথে যুক্ত থাকুন। যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।